1946-এর 15ই এপ্রিলের বিবৃতিতে দ্বিধাহীন ভাষায় ভারতীয় মুসলমানদের আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে দেশভাগ বাস্তবে যদি হয়, তাহলে একদিন তারা ঘুম ভেঙে দেখবে মুসলমানদের সংখ্যাধিক অংশ পাকিস্তানে চলে গেছে এবং সামান্য আর ফালতু সংখ্যালঘু হয়ে ভারতের মাটিতে তারা পড়ে থাকছে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মাওলানা আবুল কালাম আজাদ রচিত ইন্ডিয়া উন্স ফ্রিডম বা ভারত স্বাধীন হলো বইটি। আজ আপনাদের জন্য থাকছে বইটির ১৬তম এবং শেষ পর্ব। পুরো বইটির সাথে যারা ছিলেন, বইটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু করছি বইটির ১৬তম এবং অন্তিম পর্ব, বিভক্ত ভারত। দেশভাগের আগে সেনাবাহিনীতে সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষের কোনো বালাই ছিল না। দেশ যখন সাম্প্রদায়িক ভিত্তিতে ভাগ হলো, তখন সৈন্যবাহিনীতে সাম্প্রদায়িক রোগের জীবাণু প্রবেশ করল। বিভক্ত ভারত। যে কাহিনী বলতে চাই তার শেষ অধ্যায়ে এখন আমি এসে পৌঁছেছি। পাকিস্তানি ডমিনিয়নের উদ্বোধন করতে লর্ড মাউন্টব্যাটেন 14ই আগস্ট করাচি যান এবং 1947-এর 15ই আগস্ট মধ্যরাত্রে ভারতীয় ডমিনিয়ন ভূমিষ্ঠ হয়। দেশ স্বাধীন হলো, কিন্তু মুক্তি আর জয়ের স্বাদ পাওয়ার আগেই লোকে চোখ খুলে দেখল স্বাধীনতার সঙ্গী হয়ে এসেছে এক মহা দুর্দৈব। আমরাও উপলব্ধি করতে পারলাম যে আয়েশ করে বসে মুক্তির ফল আস্বাদন করবার আগেই দীর্ঘ দুর্গম পথ আমাদের পার করতে হবে। যেমন কংগ্রেস, তেমনি মুসলিম লীগ দেশভাগ মেনে নিয়েছে। কংগ্রেস গোটা জাতির প্রতিনিধিত্ব করে এবং মুসলমানদের মধ্যে লীগের ব্যাপক সমর্থন রয়েছে। এ থেকে সাধারণ দৃষ্টিতে মনে করা যেতে পারে যে গোটা দেশ মেনে নিয়েছে এই দেশভাগ। আসল অবস্থা কিন্তু একেবারেই অন্য। দেশভাগের ঠিক আগে পরে আমরা দেখলাম যে মেনে নেওয়ার ব্যাপারটা শুধু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির একটি প্রস্তাবে আর মুসলিম লীগের রেজিস্ট্রি খাতায়। ভারতের জনগণ দেশভাগ মেনে নেয়নি। সত্যি বলতে কি, কথাটা মনে হলেই তাদের মন প্রাণ বিদ্রোহ করে ওঠে। আমি বলেছি যে মুসলিম লীগের পেছনে বহু ভারতীয় মুসলমানের সমর্থন আছে, কিন্তু মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ সবসময় লীগের বিরুদ্ধে ছিল। দেশ ভাগ করার সিদ্ধান্তে স্বভাবতই তাদের বুক ভেঙে যায়। হিন্দু আর শিখদের কথা ধরলে বিনা ব্যতিরেকে তারা ছিল দেশভাগের বিরুদ্ধে। কংগ্রেস এই পরিকল্পনায় সায় দিলেও তাদের বিরুদ্ধতা এক চিলতে হ্রাস পায়নি। আর দেশভাগ এখন মূর্তিমান সত্য। এমনকি মুসলিম লীগের অনুগামীরাও এখন তার পরিণাম দেখে শিউরে উঠছে। এখন তারা প্রকাশ্যেই বলছে যে দেশভাগ যে এ জিনিস, সেটা তাদের উপলব্ধির মধ্যে ছিল না। 10 বছর পরে আজ যখন পেছনে ফিরে তাকিয়ে দেখছি, তখন বুঝতে পারছি সেদিন আমি যা বলেছিলাম পরেকার ঘটনায় তা প্রমাণ হয়ে গেছে। এমনকি তখনও আমি পরিষ্কার বুঝেছিলাম যে কংগ্রেস নেতারা স্বাধীনভাবে খোলা মনে সেদিন দেশভাগ মেনে নেননি। কেউ কেউ তা সমর্থন করেছিলেন স্রেফ রাগের বশে এবং ক্ষুব্ধ হয়ে, আর অন্যেরা করেছিলেন আশাহত হয়ে। মানুষ যখন যারপরনায় নাই কুপিত বা ভীত, তখন তার বাস্তববোধ লোপ পায়। দেশভাগের প্রবক্তারা রিপুর বশবর্তী হওয়ায় কেমন করে তারা বুঝবেন যা তারা করছেন পরিণামে তার অর্থ কী দাঁড়াবে? কংগ্রেসীদের মধ্যে দেশভাগের সবচেয়ে বড় সমর্থক ছিলেন সর্দার প্যাটেল। এমনকি তিনি বিশ্বাসও করতেন না যে ভারতীয় সমস্যার সেরা সমাধান হলো দেশভাগ। নেহাত জ্বালাতন পোড়াতন হয়ে এবং অভিমানে ঘা লাগায় তিনি দেশভাগের দিকে ঝুঁকে পড়েন। অর্থমন্ত্রী লিয়াকত আলী লাকি খান ভেটো দিয়ে তার প্রস্তাবগুলো নাকচ করতে থাকায় প্রতি পদে তিনি বিফল মনোরথ হচ্ছিলেন। নিতান্ত রাগের বশে তিনি তাই ঠিক করলেন, যদি আর কোনো উপায় নাই থাকে তাহলে হয়ে যাক দেশভাগ। এ বিষয়েও তিনি নিশ্চিত ছিলেন যে
পাকিস্তানের নতুন রাষ্ট্রের টক্কর দেওয়ার ক্ষমতা থাকবে না এবং বেশি দিন টিকবে না। তিনি ভেবেছিলেন পাকিস্তান মেনে নিলে মুসলিম লীগের শেষটা ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে। দেখতে দেখতে পাকিস্তান ধসে পড়বে এবং ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া প্রদেশগুলোর দুর্দশার এক শেষ এবং হাড়ির হাল হবে। সর্দার প্যাটেল বোধহয় আশা করেছিলেন যে শেষে বাধ্য হয়ে তারা ভারতে ফিরে আসবে। কথাও আমি স্বীকার না করে পারছি না। মুসলিম লীগের বিরুদ্ধে তার মন এতটাই বেঁকে বসেছিল যে লীগের অনুগামী মুসলমানদের ভোগান্তি হলেও তার দুঃখ হতো না। 1947 সালের 14 আগস্ট স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠিত হলো। তখনই দেশভাগ সম্পর্কে লোকের মনোভাবের সত্যিকার যাচাই হয়ে গেল। ভারতের জনগণ যদি স্বেচ্ছায় দেশভাগে রাজি হতো তাহলে নিশ্চয়ই পাঞ্জাব, সীমান্ত প্রদেশ, সিন্ধু প্রদেশ আর বাংলার হিন্দু আর শিখেরাও এই সব অঞ্চলের মুসলমানদের মতোই আনন্দে মেতে উঠত। এই সমস্ত প্রদেশ থেকে আমরা যা রিপোর্ট পেলাম তাতে প্রমাণ হয় যে কংগ্রেসের দেশভাগ মেনে নেওয়া মানে ভারতীয় জনগণের দেশভাগ মেনে নেওয়া। এই দাবি কতটা ফাঁপা। পাকিস্তানের মুসলমানদের পক্ষে 14 আগস্ট ছিল আনন্দের দিন। হিন্দু আর শিখদের পক্ষে ছিল এটা শোকের দিন। এ অনুভূতি শুধু অধিকাংশ লোকেরই নয়, এমনকি কংগ্রেসের বড় বড় নেতারও। আচার্য কৃপালনী তখন কংগ্রেস সভাপতি। তিনি সিন্ধু প্রদেশের লোক। 1947-এর 14 আগস্ট এক বিবৃতি দিয়ে তিনি বলেন, সারা পাকিস্তানে হিন্দু আর শিখরা সব রসামনে এই মনোভাব প্রকাশ করছে। নিঃসন্দেহে এটা ছিল এক বিচিত্র অবস্থা। আমাদের জাতীয় সংগঠন দেশভাগের সিদ্ধান্ত নিল। গোটা দেশের লোক দেশভাগের জন্য হাই হাই করতে লাগলো। এখানে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে, দেশভাগ যদি সমস্ত ভারতবাসীর মনেই এমন রাগ আর দুঃখের ভাব এনে থাকে, কেন তাহলে ভারতীয় জনসাধারণ তা মেনে নিল? কেন তাহলে ব্যাপকতর বিরোধিতা দেখা গেল না? যেখানে প্রায় প্রত্যেকেই মনে করেছে সিদ্ধান্তটি ভুল, সেখানে কেন এই সিদ্ধান্ত সাত তাড়াতাড়ি গ্রহণ করা হলো? 15 আগস্টের মধ্যে ভারতীয় সমস্যার সঠিক সমাধান যখন পাওয়া গেল না, কেন তাহলে ভুল সিদ্ধান্ত নিয়ে পরে বুক চাপড়ে বেড়ানো? আমি পই পই করে বলেছিলাম, সঠিক সমাধানে না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করা বরং ভালো। আমি চেষ্টার ত্রুটি করিনি, কিন্তু আমার বন্ধু আর সহযোগীরা আমাকে সমর্থন করেনি। বাস্তব সম্পর্কে তাদের অন্ধতার একটাই ব্যাখ্যা আমি খুঁজে পাই, তা হলো রাগ আর হতাশা তাদের দৃষ্টি আচ্ছন্ন করে দিয়েছিল। হয়তো একটা নির্দিষ্ট করা তারিখ 15 আগস্ট তাদের এমনভাবে আবিষ্ট আর সম্মোহিত করে দিয়েছিল যে লর্ড মাউন্টব্যাটেন যা বলেছেন তাতেই তারা হ্যাঁ বলে দিয়েছে। অবস্থাটা ছিল এমন যেখানে করুণ রস আর হাস্যরস কিভাবে যেন একাকার হয়ে গিয়েছিল। দেশভাগের পরে সবচেয়ে আজব অবস্থা হয় মুসলিম লীগের সেই সব নেতাদের যারা ভারতে থেকে গিয়েছিল। জিন্নাহ তার চেলাদের এই বাণী দিয়ে করাচি রওনা হয়ে যান যে দেশ যখন ভাগ হয়ে গেছে তখন তারা যেন ভারতের অনুগত নাগরিক হয়। তার এই অন্তিম বাণী তাদের মধ্যে এক অদ্ভুত উনপাজুরে আর স্বপ্নভঙ্গের ভাব এনে দেয়। এই নেতাদের অনেকেই 14 আগস্টের পর এসে আমার সঙ্গে দেখা করে। তাদের তখন করুণ অবস্থা। তারা প্রত্যেকেই গভীর পরিতাপ আর ক্ষোভের সঙ্গে আমাকে বলে যে জিন্নাহ তাদের সঙ্গে তঞ্চকতা করেছেন এবং শেষকালে পথে বসিয়েছেন। জিন্নাহ তাদের সঙ্গে তঞ্চকতা করেছেন এ কথা বলতে তারা কি বোঝাচ্ছে প্রথমে আমি তা ধরতে পারিনি। তিনি তো মুসলিম গরিষ্ঠ প্রদেশের ভিত্তিতে খোলাখুলি দেশভাগ দাবি করেছিলেন। দেশভাগ এখন বাস্তবে পরিণত এবং পশ্চিম আর পূব দু জায়গাতেই মুসলমান প্রধান অঞ্চলগুলো পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে। কেন তাহলে মুসলিম লীগের এই মুখপাত্রেরা বলছেন যে তারা প্রতারিত হয়েছেন? তাদের সঙ্গে কথা বলে আমি বুঝলাম যে এই লোকগুলো দেশভাগ সম্বন্ধে মনে মনে যে প্রতিকৃতি দাঁড় করিয়েছিল তার সঙ্গে প্রকৃত অবস্থার কোনো মিল ছিল না।
পাকিস্তানের নির্গলিতার্থ তারা অনুধাবন করে উঠতে পারেনি। মুসলিম প্রধান প্রদেশগুলো মিলে একটি স্বতন্ত্র রাষ্ট্র গড়ে তুললে যেসব প্রদেশে মুসলমানেরা সংখ্যালঘু তারা ভারতের অংশ হবে, এ তো স্পষ্ট কথা। ইউপি আর বিহারের মুসলমানেরা সংখ্যালঘু এবং দেশভাগের পরেও তাই থাকবে। আশ্চর্যের ব্যাপার হলেও এটা সত্যি যে মুসলিম লীগপন্থীদের বোঝানো হয়েছিল একবার পাকিস্তান হলে সংখ্যাগরিষ্ঠ প্রদেশেরই হোক আর সংখ্যালঘু প্রদেশেরই হোক, মুসলমানেরা পৃথক জাতি বলে গণ্য হবে এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাবে। যখন মুসলিম প্রধান প্রদেশগুলো ভারত থেকে বেরিয়ে গেল এবং এমনকি বাংলা আর পাঞ্জাবও ভেঙে দুটুকরো হলো আর মিস্টার জিন্না করাচি পাড়ি দিলেন, উজবুকের দল তখন বুঝতে পারল যে ভারত বিভাগের ফলে তাদের লাভ তো কানাকড়িও হয়নি, বরং তারা সর্বস্ব হারিয়েছে। জিন্নার অন্তিম বাণী তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। এতদিনে তাদের কাছে স্পষ্ট হলো দেশভাগের একমাত্র ফল হয়েছে এই যে সংখ্যালঘু হিসেবে তারা আরও হীনবল হয়ে পড়েছে। উপরন্তু বেকুবের কাজ করে হিন্দুদের তারা খেপিয়ে দিয়েছে আর তিতবিরক্ত করেছে। মুসলিম লীগের সদস্যরা কেবলই বলতে লাগলো যে এখন তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠদের দয়ার পাত্র। এ তো সোজা কথা। আজ নাকের জলে চোখের জলে হয়ে সেটা যখন তারা টের পাচ্ছে তখন আর তাদের উপর মায়া হয় না। আমি তাদের মনে করিয়ে দিলাম আমার ক্যাবিনেট মিশন পরিকল্পনার সময়কার কথাগুলো। 1946-এর 15 এপ্রিলের বিবৃতিতে দ্বিধাহীন ভাষায় ভারতীয় মুসলমানদের আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে দেশভাগ বাস্তবে যদি হয় তাহলে একদিন তারা ঘুম ভেঙে দেখবে মুসলমানদের সংখ্যাধিকাংশ পাকিস্তানে চলে গেছে এবং সামান্য আর ফালতু সংখ্যালঘু হয়ে ভারতের মাটিতে তারা পড়ে থাকছে। 15 আগস্ট স্বাধীনতার অরুণোদয় পালনের জন্য একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়। মধ্যরাত্রে গণপরিষদ বসে এবং ভারত এখন থেকে স্বাধীন আর স্বতন্ত্র রাষ্ট্র এই বলে ঘোষণা করা হয়। পরিষদের বৈঠক বসে এবং লর্ড মাউন্টব্যাটেন উদ্বোধনী বক্তৃতা দেন। গোটা মহানগর সেদিন আনন্দে মাতোয়ারা। দেশভাগের বেদনাও ক্ষণিকের জন্য মানুষ ভুলে যায়। শহর আর আশপাশ থেকে লক্ষ লক্ষ লোক এসে ভিড় করে স্বাধীনতাকে স্বাগত জানায়। বিকেল 4টেয় স্বাধীন ভারতের পতাকা উঠবে। অগাস্টের গনগনে তাপ, তা সত্ত্বেও লক্ষ লক্ষ লোক ঘন্টার পর ঘন্টা কাঠফাটা রোদে ঠায় দাঁড়িয়ে রইল। ভিড়ের চাপ এত বেশি যে লর্ড মাউন্টব্যাটেন গাড়ি ছেড়ে বাইরে পা দিতেই পারলেন না। গাড়িতে বসে থেকেই তাকে ভাষণ দিতে হলো। লোক আনন্দ উন্মত্ত প্রায়, কিন্তু তার আয়ু 48 ঘন্টার বেশি হলো না। ঠিক তার পরের দিনেই সাম্প্রদায়িক গোলযোগের খবরে রাজধানীতে নেমে এলো বিষাদের কালো ছায়া। এলো খুন, মৃত্যু আর নৃশংসতার খবর। জানা গেল পূর্ব পাঞ্জাবে হিন্দু আর শিখদের উচ্ছৃঙ্খল জনতা মুসলমানদের গ্রামে হামলা করেছে। তারা ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে আর নিরীহ মেয়ে পুরুষ বাচ্চাদের মেরে ফেলছে। অবিকল একই খবর আসতে লাগলো পশ্চিম পাঞ্জাব থেকে। মুসলমানেরা হিন্দু আর শিখ সম্প্রদায়ের নরনারী শিশুদের নির্বিচারে খুন করছে। পূব আর পশ্চিম গোটা পাঞ্জাব হয়ে উঠেছে ধ্বংস আর মৃত্যুর কারখানা। চোখের পলক ফেলতে না ফেলতে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। পাঞ্জাব থেকে একের পর এক মন্ত্রী ছুটে আসছে দিল্লিতে। তাদের পিছু পিছু আসছে সরকারে না থাকা কংগ্রেস নেতার দল। কাণ্ডকারখানা দেখে তাদের সবারই নাড়ি ছিঁড়ে গেছে। হত্যালীলার ব্যাপকতা দেখে তাদের সকলেরই চক্ষু স্থির। হতাশ হয়ে তারা বলছে, এ জিনিস বোধহয় কিছুতেই আটকানো যাবে না। আমরা জিজ্ঞেস করলাম, কেন মিলিটারি ডাকা হয়নি? তারা নিরাশার সুরে বলল, পাঞ্জাবে যে সৈন্যরা মোতায়েন আছে তাদের উপর ভরসা করা যায় না এবং মনে হয় না তারা কোনো কাজে আসবে। তাদের দাবি দিল্লি থেকে মিলিটারি পাঠানো হোক। গোড়ায় দিল্লি ছিল নিরুপদ্রব,
কিন্তু দেশময় চারিদিকে জিঘাংসার আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে দিল্লির যৎসামান্য সৈন্যবাহিনীর সংখ্যা আরও কমিয়ে ফেলা সম্ভব হলো না। আমরা বাইরে থেকে সৈন্য আনার সিদ্ধান্ত নিলাম, কিন্তু তারা এসে পড়বার আগেই রাজধানীতে উপদ্রব শুরু হয়ে গেল। পাঞ্জাবের হত্যালীলার খবরের সঙ্গে সঙ্গে পশ্চিম পাঞ্জাব থেকে উদ্বাস্তুদের ছোট ছোট দল যেই আসতে শুরু করে দিল, অমনি দিল্লিতে হিংসার আগুন জ্বলে উঠল। শহরে তাড়া করে বেড়াতে লাগলো খুন। শুধু উদ্বাস্তু বা সাধারণ মানুষের মধ্যেই তা সীমাবদ্ধ রইল না, এমনকি এর ঢেউ সেই সব এলাকাতেও পৌঁছল যেখানে শুধু সরকারি লোকেদের বাস। পশ্চিম পাঞ্জাবের নৃশংসতার খবর দিল্লিতে এসে পৌঁছলে শহরের মুসলমানদের উপর চড়াও হলো উচ্ছৃঙ্খল জনতা। দিল্লির এই জিঘাংসার অভিযানের নাটের গুরু ছিলেন শিখেরা। প্রতিহিংসা আর বলির পাঠার মারাত্মক তত্ত্ব সংক্রান্ত আলগা কথাবার্তায় আমি কতটা বিচলিত হয়েছিলাম তা আগেই বলেছি। দিল্লিতে এখন আমরা সেই তত্ত্বের ভয়ঙ্কর প্রয়োগ চাক্ষুষ করলাম। হিন্দু আর শিখ নিধনের জন্য যদি পশ্চিম পাঞ্জাবের মুসলমানেরা অপরাধী হয়, তো দিল্লির নিরীহ মুসলমানদের মেরে কেন তার শোধ তোলা হবে? বলির পাঠা আর প্রতিশোধের এই তত্ত্ব এতই জঘন্য যে রুচিসম্পন্ন এবং আক্কেল সম্পন্ন কোনো রক্তমাংসের মানুষ তার পক্ষ নিতে পারে না। সৈন্যবাহিনীর মনোভাব এই সময় চিন্তার কারণ হয়ে ওঠে। দেশভাগের আগে সেনাবাহিনীতে সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষের কোনো বালাই ছিল না। দেশ যখন সাম্প্রদায়িক ভিত্তিতে ভাগ হলো, তখন সৈন্যবাহিনীতে সাম্প্রদায়িক রোগের জীবাণু প্রবেশ করল। দিল্লিতে সামরিক বাহিনীর অধিকাংশই ছিল হিন্দু আর শিখ। কিছুদিনের মধ্যেই বোঝা গেল শহরে শান্তি শৃঙ্খলা ফেরাবার ব্যাপারে কড়া ব্যবস্থা নিতে গেলে তাদের উপর ভরসা করা যাবে না। সুতরাং আমরা আরও দ্রুত দক্ষিণ থেকে সৈন্য আনার ব্যবস্থা নিলাম। তাদের গায়ে দেশভাগের ঘা পড়েনি এবং তাদের মধ্যে সৈন্যোচিত নিয়মানুবর্তিতা বজায় ছিল। রাজধানীতে অবস্থা আয়ত্তে আনতে এবং শৃঙ্খলা ফেরাতে দক্ষিণের সৈন্যরা বড় রকমের ভূমিকা নিয়েছিল। শহরের বুকের উপরে ছাড়াও করলবাগ, লোদি কলোনি, সবজি মান্ডি আর সদর বাজারের মতো শহরতলিতেও বিস্তর মুসলমানের বাস ছিল। এই সব এলাকায় জানমালের আর নিরাপত্তা রইল না। তখনকার অবস্থায় পুরোপুরি মিলিটারি দিয়ে আগলে রাখাও সম্ভব ছিল না। একটা পর্যায়ে অবস্থা এমন হয়েছিল যে কোনো মুসলমান গৃহস্থ পরদিন সকাল অবধি বেঁচে থাকার ভরসা নিয়ে রাত্রে শুতে যেতে পারত না। অগ্নিকাণ্ড, খুন আর দাঙ্গার এই সময়টাতে সৈন্যবাহিনীর অফিসারদের নিয়ে আমি দিল্লির বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছি। দেখেছি মুসলমানেরা একেবারে মুষড়ে পড়েছে এবং তাদের মধ্যে যার পরনায় একটা অসহায়তার ভাব। অনেকেই আমার বাড়িতে এসেছিলেন আশ্রয় প্রার্থী হয়ে। শহরের রইস আদমিরা এবং নামজাদা পরিবারের লোকেরা আমার কাছে আসেন সম্পূর্ণ নিঃস্ব অবস্থায়। পরনের কাপড়টুকু ছাড়া নিজের বলতে দুনিয়ায় আর কিছুই তাদের অবশিষ্ট ছিল না। কারো কারো প্রকাশ্য দিবালোকে বেরোতে সাহস হয়নি। তারা মাঝরাত্রে কিংবা শেষ রাতে এসেছেন সামরিক প্রহরী নিয়ে। আমার বাড়িতে শরণার্থীর ভিড়ে এমন অবস্থা হলো যে শেষ পর্যন্ত কম্পাউন্ডে তাঁবু খাটাতে হলো। ধনী গরিব আবাল বৃদ্ধ সব ধরনের এবং সব অবস্থার মেয়ে পুরুষ প্রাণের ভয়ে কোনো রকমে মাথা গুঁজে রইল। এটা বুঝতে দেরি হলো না যে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এখনো ঢের সময় লাগবে। শহরের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন ঘরবাড়ি রক্ষা করা সম্ভব নয়। এক এলাকায় পাহারার বন্দোবস্ত করলে অন্য এলাকায় হামলা শুরু হয়ে যায়। কাজেই তখন আমরা ঠিক করলাম মুসলমানদের একত্র করে শিবিরে পাহারা দিয়ে রাখতে হবে। এই রকমের একটি শিবির করা হলো পুরনো কেল্লায়। সেখানে মাথা গোজার জায়গা ছিল না, চারিদিকে শুধু বুরুজ। দেখতে দেখতে সেই বুরুজগুলো ভরে গেল। কেল্লায় প্রচুর লোক ঠাঁই নিয়েছিল। সেখানে প্রায় পুরো শীতের মরশুম তাদের এই বুরুজে কাটাতে হয়। দেশটাকে ভাগ করার জন্য লর্ড মাউন্টব্যাটেনের উপর আমি দোষারোপ করেছি।
আমরা যে সংকটে পড়েছিলাম সেখানে যেভাবে তিনি সমস্যার মোকাবেলা করেছিলেন, তার জন্য এবার আমি তার গুণগান করব। ভারত বিভাগের মতো জটিল এবং কঠিন কাজটি তিনি কিভাবে পূর্ণোদ্যমে এবং সোৎসাহে সম্পন্ন করেছিলেন, আমি আগেই তার উল্লেখ করেছি। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে এবার তিনি আরও বেশি উদ্যম আর উৎসাহ দেখালেন। তার সামরিক ট্রেনিং আমাদের খুবই কাজে লেগেছিল। তার নেতৃত্ব এবং সামরিক রণকৌশলের ব্যবহারিক জ্ঞান ছাড়া অতটা তৎপরতা আর নৈপুণ্যের সঙ্গে আমরা বিপদ থেকে উদ্ধার পেতাম কিনা সন্দেহ। তিনি বলেছিলেন এটা হলো যুদ্ধের পরিস্থিতি এবং সেইভাবে এর মোকাবেলা করতে হবে। যুদ্ধের সময় সমর পরিষদ অষ্টপ্রহর কাজে মোতায়েন থাকে। আমাদের একটি কর্মপরিষদ থাকবে যা ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবে এবং নজর রাখবে সেই সিদ্ধান্ত কাজে পরিণত হচ্ছে কিনা। মন্ত্রিসভার সদস্য এবং কয়েকজন অসামরিক আর সামরিক অফিসারদের নিয়ে একটি আপৎকালীন বোর্ড গঠন করা হলো। বোর্ডের সভা বসত প্রতিদিন সকাল 9:30টায় গভর্নমেন্ট হাউসের ক্যাবিনেট রুমে। লর্ড মাউন্টব্যাটেন সভাপতিত্ব করতেন। আমরা বসে হিসেব নিকেশ নিতাম যে বিগত 24 ঘন্টায় কি কি আদেশ দেওয়া হয়েছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই বোর্ড নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে গেছে। প্রতি সকালে বোর্ডের কাছে যে রিপোর্ট আসতো তা থেকে আমরা ধরতে পারতাম অবস্থা কতটা ঘোরালো হয়ে দাঁড়িয়েছে। এই পুরো সময়টা গান্ধীজি এক সাংঘাতিক মনোকষ্টের মধ্যে বাস করেছিলেন। সম্প্রদায়ে সম্প্রদায়ে যাতে সম্প্রীতি বজায় থাকে এবং মুসলমানরা যাতে ধনে প্রাণে রক্ষা পায় তার জন্য তিনি প্রাণপাত করেছিলেন। তার প্রচেষ্টায় আশানুরূপ সাফল্য না হওয়ায় তিনি প্রচণ্ড দুঃখ আর মর্মপীড়া ভোগ করেছিলেন। প্রায়ই তিনি জওহরলালকে, সর্দার প্যাটেলকে আর আমাকে ডেকে পাঠিয়ে আমার মুখ থেকে শহরের হাল হকিকত জানতে চাইতেন। যখন তিনি দেখতেন এমনকি বাস্তবে যা ঘটেছে তা নিয়েও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে, তখন তার মন আরও খারাপ হতো। হক কথা এই যে একদিকে সর্দার প্যাটেল আর অন্যদিকে জওহরলাল আর আমি, আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গির তফাৎ ছিল। স্থানীয় প্রশাসনে তার প্রভাব পড়ছিল এবং এটা ক্রমেই পরিষ্কার হচ্ছিল যে অফিসাররা দুটি গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে। বড় দলটা ছিল সর্দার প্যাটেলের মুখাপেক্ষী এবং তারা এমনভাবে কাজ চালাতো যাতে সর্দারের মন পেতে পারে। ছোট দলটা জওহরলাল আর আমার মুখ চেয়ে থাকতো, জওহরলালের কথা মতো কাজ করার চেষ্টা করত। দিল্লির চিফ কমিশনার ছিলেন একজন মুসলিম অফিসার। তার নাম খুরশেদ আহমেদ, সাহেবজাদা আফতার আহমেদের ছেলে। তিনি কড়া অফিসার ছিলেন না, তার উপর তার ভয় ছিল কড়া ব্যবস্থা নিলে তিনি মুসলমানদের দিকে টানছেন বলে লোকে মনে করবে। তার ফলে তিনি নামেই ছিলেন প্রশাসনের প্রধান, আসলে ওপর পড়া হয়ে সব কাজই চালাচ্ছিলেন ডেপুটি কমিশনার। এই অফিসারটির নাম ছিল রণধাওয়া। তিনি ছিলেন শিখ, কিন্তু শিখদের আচার আচরণ আদৌ মেনে চলতেন না। তিনি চুল দাড়ি ছেঁটে এবং কামিয়ে ফেলেছিলেন। বহু শিখই তাকে প্রায় বিধর্মী মনে করত। দেশভাগের আগেও তিনি দিল্লিতে ডেপুটি কমিশনার ছিলেন। 15ই আগস্টের ঠিক আগে কথা হয়। দিল্লির গণ্যমান্য লোকেরা, বিশেষ করে মুসলমানদের বড় অংশ, এর বিরুদ্ধে দরবার শুরু করে দেয়। তারা বলে যে রণধাওয়া যেমন পক্ষপাতহীন তেমনি কড়া অফিসার। এরকম একটা কঠিন সময়ে তার জায়গায় একজন যোগ্য লোক পাওয়া কঠিন হবে। সুতরাং রণধাওয়া বহাল রইলেন। কিন্তু দেখা গেল সে সময়ে পাঞ্জাবের ওপর দিয়ে সাম্প্রদায়িকতার যে ঝড় বয়ে যাচ্ছিল তার ছোঁয়াচ থেকে তিনিও বাঁচেননি। আমি একগাদা অভিযোগ পেলাম যে অপরাধকারীদের বিরুদ্ধে যথেষ্ট শক্ত হাতে এবং ফলপ্রসূ কোনো ব্যবস্থা তিনি নিচ্ছেন না। যে মুসলমানেরা 1 বছর আগে তাকে রাখার জন্য দরবার করেছিল তারাই এসে বলতে লাগলো যে দিল্লির মুসলমান বাসিন্দারা তার কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য পাচ্ছে না।
সর্দার প্যাটেলের কাছে অনেক অভিযোগ জানানো হলো, কিন্তু তিনি তা গ্রাহ্য করলেন না। সর্দার প্যাটেল ছিলেন হোম মেম্বার, কাজেই দিল্লির প্রশাসন ছিল সরাসরি তার অধীনে। নরহত্যা আর গৃহদাহের ঘটনা ক্রমেই বেড়ে যেতে থাকায় গান্ধীজি সর্দার প্যাটেলকে ডেকে পাঠিয়ে তার কাছে জানতে চাইলেন যে এ ব্যাপারে তিনি কী ব্যবস্থা নিয়েছেন। সর্দার প্যাটেল তাকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করলেন যে যেসব রিপোর্ট তিনি শুনেছেন তা বেশি রকম আতিশয্য দোষে দুষ্ট। এমনকি তিনি এত দূর অবধি বলেন যে মুসলমানদের অভিযোগ করার বা ভয় পাওয়ার কোনো কারণই ঘটেনি। একদিনের ঘটনা আমার স্পষ্ট মনে আছে। আমরা তিনজন বসে রয়েছি। জওহরলাল গভীর দুঃখের সঙ্গে বললেন যে মুসলমানেরা যেভাবে কুকুরের বেড়ালের মতো খুন হচ্ছে তাতে তার পক্ষে দিল্লিতে থাকা অসম্ভব হয়ে উঠেছে। তার মাথা হেঁট হয়ে যাচ্ছে এই কারণে যে তাদের বাঁচাবার তার কোনো ক্ষমতা নেই। বিবেকের জ্বালায় সারাক্ষণ তিনি ছটফট করছেন, কেননা লোকে এসে যখন নালিশ জানায় তাদের তিনি কী জবাব দেবেন। জওহরলাল বারবার বলতে লাগলেন যে এই অবস্থা তার কাছে অসহ্য ঠেকছে এবং বিবেকের দংশনে এক মুহূর্ত তিনি স্থির থাকতে পারছেন না। সর্দার প্যাটেলের ভাবসাব দেখে আমরা অবাক। এমন একটা সময়ে যখন দিল্লিতে প্রকাশ্য দিবালোকে মুসলমানেরা কচু কাটা হচ্ছে, তখন তিনি অম্লান বদনে গান্ধীজিকে বলছেন যে জওহরলালের এইসব অভিযোগ তিনি মনে করছেন একেবারেই অনর্থক। বিচ্ছিন্নভাবে দু চারটে ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু সরকার সর্বতোভাবে চেষ্টা করছে মুসলমানদের জানমাল রক্ষা করতে, এবং এর বেশি কিছুই আর করবার নেই। সত্যি বলতে কি, প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল যে তার সরকারের কাজকর্মে আপত্তি করছেন এটা তার অনভিপ্রেত নয়। শুনে জওহরলালের কিছুক্ষণ কোনো বাক্যস্ফূর্তি হলো না। হতাশ হয়ে তিনি গান্ধীজির দিকে মুখ ফেরালেন। বললেন যে এই যদি সর্দার প্যাটেলের মনোভাব হয়। এই রকম একটা সময়ে আরও একটি ঘটনায় সর্দার প্যাটেলের মানসিক গতি প্রকৃতি বোঝা গিয়েছিল। তিনি হয়তো ভেবেছিলেন যে প্রতিদিন মুসলমানদের উপর যেসব আক্রমণ হয়ে চলেছে তার বোধহয় একটা কৈফিয়ত দেওয়া প্রয়োজন। সেই অনুসারে তিনি একটি তত্ত্ব দাঁড় করিয়ে বললেন যে শহরের মুসলিম মহল্লাগুলোতে মারাত্মক ধরনের সব অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে হিন্দু আর শিখদের উপর হামলা করার জন্য দিল্লির মুসলমানেরা অস্ত্র সংগ্রহ করেছে। হিন্দু আর শিখেরা যদি আগে আক্রমণ করে না বসতো তাহলে মুসলমানেরা তাদের শেষ করে দিত। করলবাগ আর সবজি মান্ডিতে হানা দিয়ে পুলিশ কিছু অস্ত্রশস্ত্র পেয়েছিল। সর্দার প্যাটেলের আদেশক্রমে এইসব অস্ত্রশস্ত্র আমাদের পরিদর্শনের জন্য সরকারি ভবনে ক্যাবিনেট রুমের অ্যান্টি চেম্বারে এনে রাখা হয়েছিল। রোজকার সভায় যখন আমরা সবাই একত্র হলাম তখন সর্দার প্যাটেল বললেন আমরা যেন আগে অ্যান্টি চেম্বারে গিয়ে বাজেয়াপ্ত অস্ত্রশস্ত্রগুলো চাক্ষুষ দেখে আসি। আমরা গিয়ে দেখি টেবিলের উপর সাজানো রয়েছে ডজন কয়েক মরচে পড়া রান্নাঘরের কাটারি, হ্যান্ডেলওয়ালা বা হ্যান্ডেল ভাঙা পকেট ছুরি আর পেন্সিল কাটার ছুরি, এবং পুরনো বাড়ির লোহার রেলিং থেকে খসানো কিছু বর্ষা আর ঢালাই লোহার জলকলের পাইপ। সর্দার প্যাটেলের অভিযোগক্রমে এই হলো দিল্লির মুসলমানদের সংগ্রহ করা হিন্দু আর শিখ নিধনের অস্ত্র। লর্ড মাউন্টব্যাটেন দু একটি ছুরি কাটারি তুলে নিয়ে মুচকি হেসে বললেন, এসব জিনিস যারা জড়ো করেছে তারা যদি ভেবে থাকে যে এর জোরে দিল্লি শহর তারা জয় করে নেবে তাহলে বোঝাই যায় সামরিক রণকুশলতা সম্বন্ধে কি প্রগাঢ় ধারণা তাদের। আমি আগেই বলেছি সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান এসে জড়ো হয়েছিল পুরানা কেল্লায়। শীত তখন আসন্ন প্রায়। খোলা আকাশের নিচে শুয়ে হাজার হাজার লোক হিমে কষ্ট পাচ্ছিল। খাদ্য বা পানীয় জলের তেমন কোনো ব্যবস্থা ছিল না। তার চেয়েও খারাপ ছিল সাফাইয়ের ব্যবস্থা। শৌচালয় হয় ছিল না, নয় প্রয়োজনের তুলনায় খুবই কম ছিল। একদিন সকালে ডক্টর জাকির হোসেন ইমার্জেন্সি বোর্ডের সামনে এক জবানবন্দিতে পুরানা কেল্লার এক ভয়াবহ চিত্র তুলে ধরেন।
এইসব দুর্ভাগা নরনারীকে আপতিক মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনে জীবন্ত কবরে মাটি দেওয়ার ব্যবস্থা হয়েছে। বোর্ড আমাকে বলে আমি যেন সেখানকার অবস্থা দেখে এসে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করি। বোর্ডের পরবর্তী বৈঠকে ঠিক হয় অবিলম্বে পানীয় জল আর সাফাইয়ের বন্দোবস্ত করতে হবে। সৈন্যবাহিনীকে বলা হলো যতদূর সম্ভব বেশি পরিমাণে তারা যেন তাঁবু ধার দেয়, যাতে লোকগুলোর মাথার উপর অন্তত একটু চাঁদোয়া পায়। গান্ধীজির মর্মবেদনা ক্রমেই বেড়ে চলেছিল। আগে তার মুখের একটি কথায় সারা দেশ দাঁড়িয়ে উঠত, আজ যেন তার জ্বালাময় আবেদনও লোকে কান দিচ্ছে না। শেষ পর্যন্ত তিনি আর থাকতে না পেরে আমাকে ডেকে পাঠিয়ে বললেন, এবার তাকে তার শেষ অস্ত্র ধারণ করতে হবে। দিল্লিতে শান্তি ফিরে না আসা পর্যন্ত তিনি অনশন করে যাবেন। যখন এটা জানাজানি হয়ে গেল যে দিল্লিতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন, যারা এতদিন হাত গুটিয়ে বসেছিলেন তারা এখন লজ্জা পেয়ে ময়দানে নামলেন। তারা মনে করলেন এই বয়স আর তার এই স্বাস্থ্যে অনশন থেকে তাকে প্রতিনিবৃত্তি করতে হবে। প্রথমে তারা গান্ধীজিকে অনশনের সংকল্প ত্যাগের জন্য মিনতি জানালেন, কিন্তু গান্ধীজি গো ধরে রইলেন। একটা জিনিস গান্ধীজির মন ভারী করে তুলেছিল, সেটা হলো সর্দার প্যাটেলের মনের ভাবগতিক। সর্দার প্যাটেল ছিলেন গান্ধীজির অন্তরঙ্গ মহলের লোক এবং তার খুব প্রিয় পাত্র। বস্তুতপক্ষে সর্দার প্যাটেলের সমগ্র রাজনৈতিক অস্তিত্বের মূলে ছিলেন গান্ধীজি। কংগ্রেসের নামি দামি নেতাদের অনেকেরই রাজনৈতিক জীবনের সূচনা গান্ধীজির মঞ্চে অবতরণের অনেক আগে থেকে, কিন্তু সর্দার প্যাটেল আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরা দুজন সম্পূর্ণতই গান্ধীজির হাতে মানুষ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন খুবই কৃতী ছাত্র এবং সবার চোখেই তিনি ছিলেন বিহারের রাজনীতির একজন উদীয়মান নক্ষত্র। অবশ্য তিনি তার পেশা নিয়েই বেশি রকম ব্যস্ত ছিলেন। তাছাড়া হয়তো ভেবেছিলেন ইমাম ভাইদের এবং মজাহরুল হকের সঙ্গে তিনি বিশেষ এঁটে উঠতে পারবেন না। গান্ধীজি যখন বিহারে আসেন তখন তিনি দেখেন মুসলমানরাই রাজনৈতিক নেতৃত্ব কবজা করে রেখেছে এবং প্রসার প্রতিপত্তিওয়ালা হিন্দুরা গোড়ায় তার দিকে তেমন ঘেঁষেনি। আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি ডক্টর সচ্চিদানন্দ সিংহ একটি ভোজসভার আয়োজন করেন। সেখানে বিশিষ্ট হিন্দুদের অনেকে আসেন এবং গান্ধীজির সঙ্গে তাদের দেখা হয়। তারা গান্ধীজিকে নাকি বলেন যে গান্ধীজি যদি একজন হিন্দুকে নেতা করেন একমাত্র তাহলেই বিহারের হিন্দুরা অসহযোগ আন্দোলনে যোগ দেবে। গান্ধীজি তার উত্তরে নাকি বলেন যে তিনি তার খেয়াল খুশি মাফিক কাউকে নেতার আসনে বসাতে পারেন না, তবে তিনি কথা দেন যে কোনো গুণবান আর চরিত্রবান হিন্দু এগিয়ে এলে তাকে তিনি প্রয়োজনীয় সাহায্য করবেন। এই সময় নাকি বাবু রাজেন্দ্র প্রসাদের নাম প্রস্তাবিত হয় এবং কয়েক বছরের মধ্যে গান্ধীজির সাহায্য আর সমর্থনে তিনি সর্বভারতীয় ব্যক্তিত্বের মর্যাদা লাভ করেন। সর্দার প্যাটেলের ব্যাপারটা আরও মজার। অসহযোগ আন্দোলনের আগে সর্দার প্যাটেল ছিলেন গুজরাটের বহু আইন ব্যবসায়ীদের মধ্যে একজন। দেশ আর দশের কাজে তেমন আগ্রহ বা কোনো রকমেরই স্থান তার ছিল না। গান্ধীজি যখন আহমেদাবাদে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তখন প্যাটেলকে তিনি তুলে এনে ক্রমশ গড়ে পিঠে নেন। প্যাটেল হয়ে ওঠেন সর্বান্তকরণে তার ধ্বজাধারী এবং আমি আগেই উল্লেখ করেছি বহু ক্ষেত্রে তিনি কিভাবে গান্ধীজির কেবল জি হাতে পরিণত হতেন। তাকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য করে নেন গান্ধীজি। আবার 1931 সালে তার কংগ্রেস সভাপতি হওয়ার পেছনেও ছিলেন গান্ধীজি। প্যাটেল এখন যে নীতি নিয়ে চলছিলেন তা গান্ধীজির আদর্শের একেবারে পরিপন্থী। গান্ধীজি তাতে প্রচণ্ড আঘাত পান। গান্ধীজি বলেন তার চোখের সামনে দিল্লির মুসলমানদের কতল করা হচ্ছে। এটা ঘটেছে এমন একটা সময়ে যখন তার অতি আপন বল্লভ ভাই হলেন ভারত সরকারের হোম মেম্বার এবং যখন তারই ওপর রাজধানীর শান্তি শৃঙ্খলা রক্ষার ভার।
মুসলমানদের রক্ষার কাজে তিনি শুধু ব্যর্থই নন, এ ব্যাপারে কারো কোনো অভিযোগেই তিনি কর্ণপাত করেননি। গান্ধীজি বলেন যে আর কোনো উপায়ান্তর না দেখেই এখন তাকে শেষ অস্ত্র অবলম্বন করতে হচ্ছে, অর্থাৎ অবস্থা না বদলানো পর্যন্ত তিনি অনশন ব্রত গ্রহণ করবেন। সেই মতো 1948-এর 12ই জানুয়ারি তিনি অনশন শুরু করেন। এক অর্থে তার এই অনশনের লক্ষ্যস্থল ছিল প্যাটেলের মনোভাব, এবং প্যাটেল তা হাড়ে হাড়ে বুঝেছিলেন। গান্ধীজিকে এই অনশন থেকে প্রতিনিবৃত্তি করার জন্য আমরা চেষ্টার কসুর করিনি। অনশনের প্রথম দিন সন্ধ্যায় জওহরলাল, সর্দার প্যাটেল আর আমি গান্ধীজির শয্যার পাশে এসে বসি। সর্দার প্যাটেল পরের দিন সকালে বোম্বাই রওনা হবেন। সর্দার প্যাটেল প্রাণহীন গলায় গান্ধীজির সঙ্গে কথা বললেন। তার অভিযোগ, গান্ধীজির এই অনশনের কোনো মানে হয় না। এই অনশন করার পেছনে তিনি কোনো প্রকৃত যুক্তি খুঁজে পাচ্ছেন না। সত্যি কথা বলতে কি, তার এই অনশনের ফলে সবাই সর্দার প্যাটেলকে কাঠগড়ায় দাঁড় করাবে। খানিকটা তিক্ততার সঙ্গে তিনি বললেন, গান্ধীজি এমন কাজ করছেন যাতে মনে হবে যে মুসলমান হত্যার জন্য স্বয়ং সর্দার প্যাটেলই দায়ী। গান্ধীজি স্বভাবসিদ্ধ শান্ত গলায় উত্তর দিলেন, আমি এখন চীন দেশে নয়, দিল্লিতেই আছি। আমি তো আর চোখ কানের মাথা খাইনি। স্বচক্ষে দেখার আর সকর্ণে শোনার প্রমাণ যদি তুমি আমাকে অবিশ্বাস করতে বলো, যদি বলো মুসলমানদের অভিযোগ করার কোনো কারণ নেই, তাহলে আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। তুমিও পারবে না আমাকে বিশ্বাস করাতে। হিন্দুরা আর শিখরা আমার ভাই, তারা আমার পরমাত্মীয়, এবং আজ যদি তারা রাগে অন্ধ হয়ে গিয়ে থাকে, তাদের আমি দোষ দেব না। কিন্তু নিজে দুঃখ সওয়ার ভেতর দিয়ে আমাকে তার পাপক্ষয় করতে হবে। আমি আশা করি আমার অনশনে তাদের চোখ খুলবে এবং তারা সত্য দেখতে পাবে। এর জবাবে সর্দার প্যাটেল ক্ষেপে গিয়ে গান্ধীজিকে কড়া কড়া কথা শোনান। জওহরলাল আর আমি তার ব্যবহারে স্তম্ভিত এবং অবাক হয়ে যাই। আমি আর চুপ করে থাকতে পারিনি। বল্লভ ভাই, তোমার আক্কেল না থাকলেও আমরা বিলক্ষণ বুঝতে পারছি কীরকম অসম্মানজনক তোমার মনোভাব এবং কতখানি তুমি গান্ধীজিকে আঘাত দিয়েছ। কোনো কথা না বলে সর্দার প্যাটেল চলে যাওয়ার ভঙ্গি করে উঠে পড়লেন। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম যে তার সফরসূচি বাতিল করে দিল্লিতে থেকে যাওয়া উচিত, কেননা কী অবস্থা দাঁড়াবে কেউ বলতে পারে না, এবং গান্ধীজির অনশনের সময় তাকে ফেলে রেখে তার চলে যাওয়া উচিত হবে না। প্যাটেল প্রায় চিৎকার করে উঠে বললেন, আমি থেকে হবেটা কি? গান্ধীজি আমার কোনো কথা শুনতেই রাজি নন। গোটা দুনিয়ার সামনে গান্ধীজি হিন্দুদের মুখে চুনকালি না মাখিয়ে ছাড়বেন না। এই যদি তার মনের ভাব হয়, তাকে দিয়ে আমার কোনো কাজ হবে না। আমি আমার প্রোগ্রাম বদলাতে পারবো না, বোম্বাইতে আমাকে যেতেই হবে। সর্দার প্যাটেলের কথার চেয়েও তার গলার স্বর আমার প্রচণ্ড খারাপ লেগেছিল। আমি ভাবলাম, গান্ধীজির মনে এর কী প্রতিক্রিয়া হবে। প্যাটেল হলেন তারই সৃষ্টি। গান্ধীজি তাকে না তুললে তিনি কোথায় পড়ে থাকতেন? তবু এই সুরে আজ তিনি গান্ধীজির সঙ্গে কথা বলছেন। আমরা বুঝলাম এরপর আর বাক্য ব্যয় বৃথা। প্যাটেল বেরিয়ে গেলেন। গান্ধীজির সম্বন্ধে প্যাটেলের মন পাষাণ হতে পারে, কিন্তু দিল্লির মানুষদের নয়। যে মুহূর্তে জানা গেল গান্ধীজি অনশন শুরু করেছেন, শুধু শহরে নয়, সারা ভারতে চাঞ্চল্য পড়ে গেল। দিল্লিতে যেন বিদ্যুৎ খেলে গেল। যেসব গোষ্ঠী এই সেদিনও প্রকাশ্যেই গান্ধীজির বিরোধিতা করেছে, তারা এগিয়ে এলো, এসে বলল, গান্ধীজির অমূল্য জীবন রক্ষা করতে তারা সব কিছু করতে রাজি। নানা ধরনের মানুষ গান্ধীজিকে এসে বলতো, দিল্লিতে শান্তি ফিরিয়ে আনতে তারা কাজ করবে। কিন্তু গান্ধীজির ক্ষেত্রে তাদের মুখের কথায় চিড়ে ভেজেনি। দুটো দিন বেজায় কর্মব্যস্ততার ভিতর দিয়ে কাটল। অবস্থা বিবেচনা এবং গান্ধীজিকে অনশন ভঙ্গে রাজি করানোর উপায় নির্ধারণের জন্য তৃতীয় দিনে একটি জনসভা ডাকা হয়। সভায় যাওয়ার পথে আমি গান্ধীজির সঙ্গে দেখা করলাম। আমি বললাম, অনশন ভঙ্গের তিনি শর্ত দিন।
আমরা সেই শর্ত সাধারণ মানুষের সামনে হাজির করে বলবো, যদি এই সব বিষয়ে গান্ধীজি সন্তুষ্ট হন তবেই তিনি অনশন ত্যাগ করবেন। গান্ধীজি বললেন, একেই বলে ফেলো করি মাখো তেল। আমার পয়লা শর্ত হলো, হিন্দু আর শিখদের এই হামলায় যে মুসলমানেরা দিল্লি যেতে বাধ্য হয়েছে তাদের সবাইকে ফিরে আসার আমন্ত্রণ জানাতে হবে এবং তাদের নিজের নিজের বাড়িতে ফিরিয়ে এনে বসাতে হবে। অতি সুচারু এবং মহৎ প্রস্তাব, কিন্তু আমি জানতাম বাস্তবে তা সম্ভব নয়। দেশভাগের পর দুই পাঞ্জাবেই জীবন তছনছ হয়েছে। পশ্চিম পাঞ্জাব থেকে লাখো উদ্বাস্তু ভারতে এসেছে, তেমনি পূর্ব পাঞ্জাব থেকে লাখের ঘর ছাড়িয়ে কয়েক নিযুত লোক গেছে পাকিস্তানে। দিল্লি ছেড়ে চলে গেছে সহস্র সহস্র লোক। মুসলমানদের পরিত্যক্ত বাড়িতে এসে উঠেছে পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তুদের অনেকে। যদি কয়েকশো লোকের ব্যাপার হতো তাহলে গান্ধীজির ইচ্ছা পূরণ করা সম্ভব হতো, কিন্তু যেখানে এর সঙ্গে জড়িত হাজারের ঘর ছাড়িয়ে কয়েক অযুত লোক, সেখানে গান্ধীজির কথা রাখতে গেলে নতুন উপসর্গের সৃষ্টি হবে। যেসব হিন্দু আর শিখেরা পশ্চিম পাঞ্জাব ছেড়ে এসেছে তারা একসময় ছিল ছিন্নমূল, কিন্তু এখন তারা দিল্লিতে যা হোক তা হোক মাথার উপর ছাদ পেয়েছে। যদি তাদের সেখান থেকে তুলে দেওয়া হয় তাহলে কোথায় তারা যাবে? তাছাড়া দিল্লি ছেড়ে যে মুসলমানেরা পাকিস্তানে গেছে তারা আছেন নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। তাদেরকে কি ফিরিয়ে আনা সম্ভব? যেমন মুসলমানদের আর ফেরানো যাবে না, তেমনি যে হিন্দু আর শিখেরা ঘর দখল করে বসেছে তাদেরও বলা যাবে না উঠে যেতে। সে ধরনের পুনর্বাসনের চেষ্টা হলে সেটা হবে প্রথমবারের উচ্ছেদে মুসলমানদের খেদানোর জায়গায় দ্বিতীয়বারের উচ্ছেদে হিন্দু আর শিখদের খেদানো। আমি গান্ধীজির হাত ধরে অনুরোধ করলাম যেন তিনি তার ওই প্রস্তাবটি প্রত্যাহার করেন। যে হিন্দু আর শিখেরা দিল্লিতে নতুন করে ঘর পেয়েছে তাদের আবার পথের ফকির হতে বলা যেমন কাজের কাজ হবে না, তেমনি নীতির দিক থেকেও বোধহয় ঠিক হবে না। আমি তাকে মিনতি করি যে এই বিষয়ে জেদ ধরে না থেকে এই মুহূর্তে নরহত্যা আর গৃহদাহ বন্ধ করার ব্যাপারটাকে তিনি যেন পয়লা শর্ত দেন। তিনি এটাও বলতে পারেন যে ভারতে এখন যে মুসলমানেরা আছে তারা যেন সসম্মানে থাকতে পারে এবং সমস্ত সম্প্রদায়ের মধ্যে যেন শান্তি আর সম্প্রীতির সম্পর্ক বজায় থাকে। আমি এও প্রস্তাব করি যে তার শর্তের মধ্যে এটাও জুড়তে পারেন যে মুসলমানদের যেসব ধর্মস্থান বা উপাসনালয় ভাঙা বা অপবিত্র করা হয়েছে সেসব পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণের ব্যবস্থা করতে হবে। এই সব জায়গা অমুসলমানেরা অধিকার করে নেওয়ায় মুসলমানদের প্রাণে আঘাত লেগেছে এবং ভীতির সঞ্চার হয়েছে। কোনো সম্প্রদায়ের এই ধরনের কোনো পবিত্র স্থানে আক্রমণের ঘটনায় যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য গান্ধীজি আশ্বাস দাবি করতে পারেন। প্রথমে গান্ধীজি কিছুতেই রাজি হবেন না এবং নিজের শর্ত ছাড়বেন না। অবশ্য শেষ পর্যন্ত তিনি নরম হয়ে বললেন যে আমি যে শর্তের কথা বলেছি তাতে আমি সন্তুষ্ট হলে উনিও তা মেনে নেবেন। আমার অভিমত বিবেচনা করায় আমি তাকে ধন্যবাদ দিই এবং আমার প্রস্তাবগুলো মেনে নেওয়ার জন্য মিনতি করি। গান্ধীজি তখন অনশন ভঙ্গের শর্তগুলো মুখে বলে লিখে নিতে বললেন। শর্তগুলো ছিল এই: হিন্দু আর শিখদের এই মুহূর্তে মুসলমানদের উপর সমস্ত রকম আক্রমণ বন্ধ করতে হবে এবং মুসলমানদের সঙ্গে বন্ধুভাবে একত্রে বসবাস করার ভরসা দিতে হবে। 2. যাতে ধনপ্রাণের নিরাপত্তার অভাবে একজন মুসলমানকেও ভারত ছাড়তে না হয় তা নিশ্চিত করতে হিন্দু আর শিখদের সর্বতোভাবে চেষ্টা করতে হবে। 3. চলন্ত ট্রেনে মুসলমানদের উপর যেসব হামলা হচ্ছে তা এখনই বন্ধ করতে হবে এবং যেসব হিন্দু আর শিখ এই ধরনের আক্রমণে থাকছে তাদের এসব করা থেকে নিবৃত করতে হবে। 4. নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবুদ্দিন কাকি এবং নাসিরউদ্দিন চিরাগ দেহলভির মতো ধর্মস্থান আর দরগার কাছে যে মুসলমান বাসিন্দারা থাকতো তারা অনেক দুঃখে বাড়িঘর ছেড়ে চলে গেছে।
তাদের স্ব স্ব এলাকায় ফিরিয়ে এনে পুনর্বাসন দিতে হবে। 5. দরগা কুতুবুদ্দিন বখতিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার অবশ্যই এসব পুনরুদ্ধার এবং সংস্কার করতে পারবে, কিন্তু তাতে গান্ধীজির মন উঠবে না। কিন্তু তার দৃঢ় মত হল প্রায়শ্চিত্ত হিসেবে হিন্দু আর শিখদের এসব পুনরুদ্ধার আর সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে। 6. সবচেয়ে বড় কথা হলো হৃদয় পরিবর্তনের আবশ্যকতা। শর্তগুলো পূরণের চেয়েও তা বেশি গুরুত্বপূর্ণ। হিন্দু আর শিখ সম্প্রদায়ের নেতাদের এ বিষয়ে গান্ধীজিকে ভরসা দিতে হবে, যাতে তাকে এমন একটা বিষয়ে পুনর্বার না অনশন করতে হয়। তিনি বলেন, এটাই যেন হয় আমার শেষ অনশন। আমি গান্ধীজিকে কথা দিই যে এই শর্তগুলো পূরণ করা সম্ভব হবে। আমি দুটোই সভায় পৌঁছে শ্রোতাদের কাছে শর্তগুলো পেশ করি। আমি তাদের বলি যে গান্ধীজিকে কথা দিতে এবং অনশন ত্যাগের অনুরোধ জানাতে আমরা একত্র হয়েছিলাম। কেবল প্রস্তাব পাশ করে তাকে নড়ানো যাবে না। দিল্লির বাসিন্দারা যদি তার প্রাণ বাঁচাতে চায়, তাহলে লিখিত শর্তগুলো অক্ষরে অক্ষরে তাদের পালন করতে হবে। গান্ধীজি আমাকে জানতে পাঠালেন যে দিল্লির লোকেরা তাকে সেই ভরসা দেবে কিনা। সভায় প্রায় 20,000 নরনারী উপস্থিত ছিল। তারা এক বাক্যে চিৎকার করে উঠল, গান্ধীজির যে কথা আমাদের সেই কাজ। আমরা আমাদের জান প্রাণ লড়িয়ে দেব, আর আমরা তার মনে কষ্ট দিব না। আমার বক্তৃতার মধ্যে শর্তগুলো লিখে নিয়ে একদল লোক শ্রোতাদের সই সংগ্রহে লেগে গিয়েছিল। সভা শেষ হওয়ার আগেই তাতে কয়েক হাজার লোকের দস্তখত পড়ে গিয়েছিল। রণধাওয়া তখনও ডেপুটি কমিশনার। তিনি একদল হিন্দু আর শিখ নেতাকে জুটিয়ে ক্ষতিগ্রস্ত খাজা কুতুবুদ্দিনের ধর্মস্থান মেরামত করতে চলে গেলেন। একই সঙ্গে দিল্লিতে কর্মব্রতী কয়েকটি সমিতি সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা নিল যে তারা গান্ধীজির শর্ত পূরণের জন্য স্ব মহলে চেষ্টা করবে। বস্তুতপক্ষে তারা ঘোষণা দিল যে শর্তগুলি যাতে পালিত হয় তার দায়িত্ব তারাই গ্রহণ করছে। সন্ধ্যের মধ্যে সমস্ত দল আর উপদল থেকে এবং দিল্লির প্রতিটি মহল্লা থেকে প্রতিনিধিরা একজোট হয়ে এসে আমাকে কথা দিয়ে গেল যে তারা গান্ধীজির শর্তাবলী মেনে নিচ্ছে এবং আমি যেন এবার গিয়ে গান্ধীজিকে অনশন ত্যাগের অনুরোধ জানাই। পরদিন সকালে আমি দিল্লির প্রতিনিধিমূলক নেতাদের একটি বৈঠক ডাকি। বৈঠকে এই সিদ্ধান্ত হয় যে সকলে মিলে বিড়লা ভবনে গিয়ে তারা ব্যক্তিগতভাবে গান্ধীজিকে ভরসা দেবেন। আমি 10টা নাগাদ বিড়লা ভবনে গিয়ে গান্ধীজিকে বলি যে এখন এ বিষয়ে আমি পুরোপুরি নিঃসংশয় যে গান্ধীজির উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তিনি অনশন করায় হাজার মানুষের হৃদয় পরিবর্তন ঘটেছে এবং তাদের মধ্যে বিচারবোধ আর মনুষ্যত্ব ফিরে এসেছে। হাজার হাজার লোক আজ এ বিষয়ে সংকল্পবদ্ধ যে সম্প্রদায়ে সম্প্রদায়ে সুসম্পর্ক বজায় রাখা হবে তাদের প্রথম কর্তব্য। এই আশ্বাস মেনে নিয়ে অনশন ত্যাগ করার জন্য গান্ধীজির কাছে আমি আবেদন জানালাম, কিন্তু তখনও আমাদের অনুরোধ রাখতে তিনি রাজি হননি। আলোচনা আর বোঝানোর কাজে সারাটা দিন কেটে গেল। তার শরীরের শক্তি আর ওজন কমে গিয়েছিল এবং উঠে বসার ক্ষমতা ছিল না। বিছানায় তিনি শুয়েছিলেন এবং দল বেঁধে যারাই আসছিল তাদের শুনতে শুনতে যাচাই করে নেওয়ার চেষ্টা করছিলেন যে পরদিন সকালে তিনি জবাব দেবেন। সকাল 10টায় আমরা সবাই তার ঘরে জড়ো হই। জওহরলাল আগেই এসে গিয়েছিলেন। সমাগত অন্যান্যদের মধ্যে ছিলেন পাকিস্তানের হাই কমিশনার জাহিদ হোসেন। গান্ধীজির সঙ্গে তিনি দেখা করার অনুমতি চেয়েছিলেন। গান্ধীজি তাকে ডেকে পাঠান। তিনি ছাড়াও দর্শনার্থীদের মধ্যে ছিলেন মন্ত্রিসভার সবাই। অনুপস্থিত একমাত্র সর্দার প্যাটেল। গান্ধীজি আকারে ইঙ্গিতে বললেন যে যারা তার কাছে শপথের পুনরাবৃত্তি করতে চান তারা করতে পারেন। দিল্লির হিন্দু আর শিখদের যাবতীয় রাজনৈতিক মতাবলম্বী প্রায় 25 জন নেতা একে একে এসে সংকল্প নিলেন যে গান্ধীজির দেওয়া শর্ত তারা বিশ্বস্ততার সঙ্গে পালন করবেন।
এরপর গান্ধীজি ইশারা করতে তার মণ্ডলীর মেয়ে পুরুষেরা রামধনু গাইতে শুরু করেন। তার নাতনি এক গ্লাস কমলা লেবুর রস আনলেন। গান্ধীজি ইশারায় ওটা আমার হাতে দিতে বললেন। গ্লাসটি আমি তার ঠোঁটের কাছে ধরতে গান্ধীজি অনশন ভঙ্গ করলেন। গান্ধীজি অনশন শুরু করার পর স্টেটম্যানের প্রাক্তন সম্পাদক মিস্টার আর্থার মুর সেই সঙ্গে ইম্পেরিয়াল হোটেলে অনশন শুরু করেন। হিন্দু মুসলমান দাঙ্গা তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি আমাকে বলেন, হাঙ্গামা যদি বন্ধ না হয় তিনিও ঠিক করেছেন আমৃত্যু অনশন করবেন। বহু বছর তিনি ভারতে আছেন এবং এই দেশকে তিনি নিজের দেশ করে নিয়েছেন। ভারতীয়দের একজন হিসেবে তিনি মনে করেছেন যে এই মানবিক দুর্গতি আর অধঃপতনের গতি রোধ করা তার কর্তব্য। যে ভয়ঙ্কর দুঃখময়তা আজ ভারতকে গ্রাস করে ফেলেছে তা দেখার চেয়ে মরে যাওয়া ভালো। এই সময়ে তাকে আমি একটি বার্তা পাঠিয়ে বলি, গান্ধীজি অনশন ভঙ্গ করেছেন এবং তিনিও তাই করুন। অনশন ভঙ্গ করার পরেও গান্ধীজির বেশ কিছুদিন লাগলো শরীরে আস্তে আস্তে বল ফিরে পেতে। সর্দার প্যাটেল বোম্বাই থেকে ফিরে এসে গান্ধীজির সঙ্গে দেখা করতে গেলেন। সেই সময় আমিও উপস্থিত ছিলাম। গান্ধীজির মহত্ব এসব ক্ষেত্রেই সবচেয়ে বেশি স্পষ্ট ধরা পড়ত। তিনি প্যাটেলকে সস্নেহে এবং সাদরে অভ্যর্থনা জানালেন। তার ব্যবহারে ছিটে ফোটাও ক্ষোভ বা রাগের প্রকাশ ছিল না। প্যাটেলকে দেখে তার অস্বস্তি বোঝা যাচ্ছিল। তার চালচলনে তখনও একটা শুষ্কং কাষ্ঠং ভাব। গান্ধীজির প্রতি তিনি প্রসন্ন ছিলেন না এবং মুসলমানদের মনে নিরাপত্তার ভাব ফিরিয়ে আনার জন্য গান্ধীজি যে কাণ্ড করলেন সেটা তার মনোপত হয়নি। গান্ধীজির অনশন সম্পর্কে যে একা সর্দার প্যাটেলেরই এই মনোভাব ছিল তা নয়। বস্তুত পুনা থেকে ছাড়া পাওয়ার পর জিন্নার সঙ্গে গান্ধীজির যে আলাপ আলোচনা শুরু করেছিলেন সেই তখন থেকেই হিন্দুদের একদল গান্ধীজির উপর খাপ্পা হয়েছিল। দিন দিন তাদের ক্ষোভ বাড়ছিল। হিন্দুদের ন্যায্য স্বার্থ বলতে তারা যা মনে করে তা তিনি বিসর্জন দিয়েছেন, এই বলে তারা খোলাখুলি তার নিন্দা করছিল। এর মধ্যে কোনো ঢাক ঢাক গুড়গুড় ছিল না। গোটা দেশে ব্যাপকভাবে লোকে তা জানত। ভারত বিভাগের পর অবশ্য ব্যাপারটা চরম আকার নিল। মহাসভা আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতৃত্বে হিন্দুদের একাংশ প্রকাশ্যে বলে বেড়াতে লাগলো যে হিন্দুদের বিরুদ্ধে গান্ধীজি মুসলমানদের সাহায্য করেছেন। গান্ধীজির প্রার্থনা সভায় তার নির্দেশ অনুযায়ী হিন্দু শাস্ত্র পাঠের সঙ্গে বাইবেল আর কোরআন থেকেও রচনাংশ পড়া হতো। এমনকি সেই প্রার্থনা সভাগুলো ভাঙার জন্যও তারা একবার গোলমাল পাকাতে আরম্ভ করল। 1947 সেপ্টেম্বরে তিনি দিল্লি এলে তাদের একদল লোক তার প্রার্থনা সভার বিরুদ্ধে হইচই শুরু করে দেয় এবং বলে যে কোরআন বা বাইবেল থেকে তারা কিছু আবৃত্তি করতে দেবে না। এই মর্মে তারা ইশতেহার আর হ্যান্ডবিল বিলি করে। সেই সঙ্গে গান্ধীজিকে হিন্দুদের দুশমন আখ্যা দিয়ে তারা লোক খেপাতে থাকে। একটি প্রচারপত্রে তারা এও বলে যে গান্ধীজি তার আচার আচরণ না পাল্টালে তাকে খুন করার ব্যবস্থা নেওয়া হবে। তারা ঠিক করলো আর নয়, এবার গান্ধীজি সম্পর্কে তারা একটা ব্যবস্থা নেবে। গান্ধীজি আবার প্রার্থনা সভা চালু করার কয়েকদিনের মধ্যেই তাকে লক্ষ্য করে একটি বোমা ছোড়া হলো। সৌভাগ্যক্রমে কেউ তাতে জখম হয়নি, কিন্তু সারা ভারতের মানুষ তাতে স্তম্ভিত হলো। কেননা গান্ধীজির গায়ে কেউ হাত তুলবে এটা তারা কখনোই ভাবতে পারেনি। পুলিশ তদন্ত শুরু করলো। এটা খুব আশ্চর্যের যে কে বোমা রেখেছিল এবং কিভাবে বিড়লা ভবনের বাগানে ঢুকে যেতে পারলো এ সম্বন্ধে কোনো খবরই পুলিশ বার করতে পারেনি। এটাও খুব অদ্ভুত যে এই ঘটনার পরেও গান্ধীজির প্রাণ রক্ষার ব্যাপারে প্রয়োজন মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই একটি ঘটনায় বোঝা গিয়েছিল যে সংখ্যায় যত কমই হোক একটি বদ্ধপরিকর গোষ্ঠী আছে যারা চেষ্টা করছে গান্ধীজিকে খুন করতে। এ থেকে স্বভাবতই আশা করা যায় যে দিল্লির পুলিশ আর গোয়েন্দারা
গান্ধীজির নিরাপত্তার ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেবে। এ আমাদের চিরকালের লজ্জা আর দুঃখ যে আমাকে আজ কবুল করতে হচ্ছে একেবারে প্রাথমিকতম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতেও আমরা অপরাগ হয়েছি। আরও কয়েকটা দিন কাটল। গান্ধীজি যখন আস্তে আস্তে শরীরের ঋতবল ফিরে পেলেন, তখন আবার তিনি প্রার্থনান্তিক জমায়েতে বক্তৃতা দেওয়া শুরু করলেন। হাজার হাজার লোক এই প্রার্থনা সভাগুলোতে যোগ দিত। গান্ধীজি মনে করতেন, জনসাধারণের মনে তার বাণী সঞ্চারিত করার দিক থেকে এই ধরনের সমাবেশ একটি অতি ফলপ্রসূ উপায়। 1948-এর 30 জানুয়ারি দুপুর 2:30 আমি গান্ধীজির কাছে যাই। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার সঙ্গে আমার আলাপ আলোচনা করার দরকার ছিল। 1 ঘন্টারও বেশিক্ষণ বসে আমি তার সঙ্গে কথা বলি। তারপর আমি বাড়ি ফিরে আসি। তারপর বিকেল 5:30 নাগাদ হঠাৎ আমার মনে পড়ে যায় যে কয়েকটা জরুরি বিষয়ে তার কাছ থেকে আমার পরামর্শ নেওয়া হয়নি। আমি সোজা বিড়লা ভবনে ফিরে যাই। গিয়ে দেখি তাজ্জব ব্যাপার, সমস্ত গেট বন্ধ। হাজার হাজার লোক খোলা উঠোনে দাঁড়িয়ে। রাস্তা পর্যন্ত ভিড় উপচে পড়ছে। কি ব্যাপার কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু আমার গাড়ি দেখে লোকে রাস্তা ছেড়ে দিল। গেটের কাছে গাড়ি থেকে নেমে আমি তার বাড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়ির সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাড়ির একজন জানালার সার্সি দিয়ে আমাকে দেখতে পেয়ে বেরিয়ে এসে ভেতরে নিয়ে গেল। ঢোকার মুখে একজন কাঁদতে কাঁদতে বলল, গান্ধীজিকে গুলি করেছে, এখনো তার জ্ঞান ফেরেনি। খবরটা এমনই শোচনীয় আর আচমকা যে কথাগুলোর অর্থ আমার মাথায় কিছুই ঢুকলো না। আমি যেন একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন অবস্থায় গান্ধীজির ঘরের দিকে হেঁটে চললাম। দেখলাম মেঝের উপর তিনি শটান পড়ে আছেন। তার মুখ ফ্যাকাশে আর চোখ দুটো বন্ধ। তার 2 নাতি তার পা দুটো ধরে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। স্বপ্নাচ্ছন্নতার মধ্যে আমি শুনলাম কেউ বলল, গান্ধীজি মারা গেছেন। এই ছিল আজকের পর্ব। আজকের পর্বের সাথে সাথেই শেষ হয়ে গেল মৌলানা আবুল কালাম আজাদ রচিত ইন্ডিয়া মিন্স ফ্রিডম বা ভারত স্বাধীন হলো বইটি। পুরো বইটির সাথে যারা ছিলেন, পুরো বইটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এর পরে আপনারা কি শুনতে চান সেটিও জানাতে ভুলবেন না। এমন আরও রচনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।